জাতীয় পার্টির আয় ব্যয়ের হিসাব চাওয়ায় স্বৈরাচারী কায়দায় অব্যাহতির অভিযোগ, পদ না ছাড়ার ঘোষণা বহিষ্কৃতদের। ভিন্নমত দমন না করার আহ্বান বিএনপির, মব সংস্কৃতি নিয়ন্ত্রণ না হওয়ায় প্রশাসনিক স্থবিরতাকে দায়ী। সংবাদ সন্ধ্যায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। জাতীয় পার্টির আয় ব্যয়ের হিসাব চাওয়ায় মহাসচিব সহ 10 নেতাকে স্বৈরাচারী কায়দায় চেয়ারম্যান জিএম কাদের অব্যাহতি দিয়েছেন। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বহিষ্কৃত নেতারা। কাউন্সিলের আগে একক ক্ষমতা বলে নেয়া এই সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেন তারা। কো চেয়ারম্যান, মহাসচিব সহ সবাই যার যার পদে বহাল থাকারও দাবি করেন। সোমবার হঠাৎ করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ 10 কেন্দ্রীয় নেতাকে অব্যাহতির চিঠি দেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। বাতিল করা হয় প্রাথমিক দলীয় সদস্য পদও। প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারিকে করা হয় নতুন মহাসচিব। গুলশানে সংবাদ সম্মেলনে এসে কাউন্সিলের আগ দিয়ে আকস্মিক পদক্ষেপে হতাশা ও বিস্ময় প্রকাশ করেন বহিষ্কৃত নেতারা। পার্টির গঠনতন্ত্রের সমালোচনা করে বলেন, এমন সিদ্ধান্ত দলীয় চেয়ারম্যানের স্বৈরাচারী ও অগণতান্ত্রিক ক্ষমতা চর্চার নজির। ওনার প্রত্যেকটা জিনিসে এই স্বৈরাচারী মনোভাব, অগণতান্ত্রিক মনোভাব এবং বেআইনি কার্যক্রম। প্রেসিডিয়াম মিটিং এর দোহাই দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। সুতরাং আমি মনে করি আমরা এখনো পার্টিতে সপদে বহাল আছি। সম্মেলনে ডিসাইড হোক কে থাকবে না থাকবে। জিএম কাদেরের কর্মকাণ্ড দলের ক্ষতির কারণ বলে উল্লেখ করেন সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার। কেন এই কাজটি করলেন, তার কি হয়েছিল, তার কি অসুস্থতা আসছে নাকি, এটা পরীক্ষা করার প্রয়োজন আছে। কারণ একটা মানুষকে আপন করা, ভালোবাসা, কাছে নেওয়া, তার সহযোগিতা নেওয়া, তাকে সহযোগিতা, এইটা কত কঠিন কাজ। আর সেখানে ইজি গোয়িং আপনি চিঠি দিলেন আমাদেরকে, আমরা চিঠি পেয়েছি, কিন্তু এটা কোনো সুস্থ রাজনীতিবিদ এই ধরনের কাজ করতে পারে না। এ সময় চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের রাজনৈতিক যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন মুজিবুল হক চুন্নু। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের ভাই হওয়ায় ক্ষমতার অপব্যবহার করছেন বলেও দাবি করেন তিনি। দলকে একটু গণতন্ত্রমুখী করার জন্য, দলের হিসাব চাওয়ার কারণে, দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের 10 জন সিনিয়র নেতা বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের পদ থেকে অব্যাহতি দিলেন। এটা কি? জাতীয় পার্টির গঠনতন্ত্রের 20-এর 1-এর ক ধারা বাতিল করার দাবি জানান বহিষ্কৃত নেতারা, যেখানে চেয়ারম্যানকে একক ক্ষমতা বলে সদস্য বহিষ্কারের ক্ষমতা দেওয়া হয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিন্নমত দমন নয়, প্রকাশের সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে বাংলা একাডেমিতে গণমাধ্যমের স্বাধীনতা ও প্রধান অন্তরায় বিষয়ে বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের সৌন্দর্য ভিন্নমত। কেউ একমত না হলেও ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে সুরক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, তরুণদের হাত ধরেই আগামীতে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে দেশ। এছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য ঢাকার সাথে প্রান্তিক পর্যায়ে দূরত্ব কমানোর উপর জোর দেন তিনি। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। প্রশাসন স্থবির, তাই মব সন্ত্রাস বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মন্তব্য করেন, অবৈধ টাকা ও গোপন অপতৎপরতার প্রভাবে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। যারা আইন প্রয়োগকারী সংস্থা, যারা প্রশাসনিক ব্যক্তি, তারা নিরপেক্ষ আচরণ করবে, তারা যথার্থ আচরণ করবে, যাতে সমাজের কোনো মানুষ
আইনের আশ্রয় নিতে গিয়ে বঞ্চিত না হয়, রাজনৈতিক কারণে সে যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়, সেটাই তো হচ্ছে আইনের শাসন। সেটা না নিয়ে ইউনিফর্ম পরা পুলিশ যদি একটি রাজনৈতিক দলের কর্মী সবাই বক্তৃতা করে, তো এটা তো বিপজ্জনক। রাতের ভোট ও জালিয়াতির অপবাদ সবাইকেই নিতে হচ্ছে, তাই 91 ও 2001-এর মতো সুষ্ঠু ভোট করে ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সরকারি কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিগত 3 নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামীতে কোনো সুযোগ দেয়া হবে না বলেও জানান তিনি। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। বৈঠকের পর সিইসি জানান, কানাডার হাই কমিশন নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছেন, পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করার কথাও জানিয়েছেন। সিইসি জানান, বিগত 3 নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামীতে কোনো নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজারভারের কথা বলছি। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন বিট সাংবাদিকদের সংগঠন আরইফিডির ফল উৎসবে যোগ দিয়ে সিএসি ভোট আয়োজনের অংশীজনদের উদ্দেশ্যে বলেন, ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই সুযোগ। মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করতে হবে, আন্তরিক হলে অবশ্যই সুষ্ঠু ভোট সম্ভব। আমি যেহেতু সরকারি চাকরি করেছি, যখন মানুষ সমালোচনা করে যে রাতে ভোট করেছে এবং জালিয়াতি করেছে এরকম বলে, আমি খুব মনে কষ্ট পাই যে এই অপবাদ সবাইকে নিতে হচ্ছে কেন? পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। সিইসি বলেন, যেদিন ভোটাররা বিনা বাধায় ভোট দিয়ে বাড়ি যাবেন সেদিনই ইসি সফল হবে। প্রত্যেক নাগরিককেই ভোট দেওয়ার আহ্বান জানান সিইসি। বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে এখনো অবগত নয় ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 1 আগস্ট থেকে কার্যকর হবে। প্রধান উপদেষ্টাকে এক চিঠিতে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে কোটি কোটি ডলারের তৈরি পোশাকের বিদেশি ক্রয়াদেশ বাতিলের শঙ্কায় ব্যবসায়ীরা। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য এখনো সময় আছে বলছেন অর্থনীতিবিদরা। বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের 2য় দফার বৈঠক অনুষ্ঠিত হবে। 3 মাস শুল্ক বিরতির পর অবশেষে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর মাত্র 2% কমিয়ে 35% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। ব্যবসায়ীরা বলছেন, এর প্রভাব সরাসরি গার্মেন্টস খাতের উপর পড়বে। দাম বাড়বে বাংলাদেশি পণ্যের। তাই অসংখ্য রপ্তানি আদেশ বাতিল হয়ে শত শত পোশাক কারখানা বন্ধের সম্ভাবনা থেকে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এটা যদি কমিয়ে না আনা হয় তাহলে বাংলাদেশের বিজনেসে যে ধস নামবে সেটা সত্য। এখানে বিন্দুমাত্র কোনো ত্রুটি নাই। কাস্টমার দে ওয়ান্ট দি ট্যারিফ চিপার, যেখানে যে দেশে প্রায় যেখানে চিপার সেখান থেকে তারা প্রোডাক্ট নেবে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন, এখনও আলোচনার জন্য 3 সপ্তাহ সময় আছে। তাই এর মধ্যে শুল্কের হার কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। এটা আমাদের জন্য খুবই একটা বড় দুঃসংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার একক যদি ধরি, আমাদের রেডিমেড গার্মেন্টসের জন্য তো বটেই। তো সেদিক থেকে আমাদের এখন কিন্তু 3 সপ্তাহ সময় আছে আরো আলাপ আলোচনা করার। সেটাকে আমরা যদি ব্যবহার করতে পারি, অন্তত ভিয়েতনামের 20%-এর কাছাকাছি যদি আমরা যেতে পারি, তাহলেও আমাদের মূল একটা প্রতিদ্বন্দ্বীর সাথে আমরা একটা সমপর্যায়ে আসতে পারবো। 35% কস্ট বেড়ে যাবে আমাদের পণ্য যেটা ইম্পোর্টেড হবে ইউএস। তো সেটা যদি অ্যাজ ইট ইজ কনজিউমারের কাছে পাস অন করতে চায়, যে এই 35% কনজিউমার থেকে রিকাভার করবে আলটিমেট বায়ার থেকে, তখন কিন্তু ডিমান্ড ফল করবে। এদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, আগামীকাল বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বাংলাদেশের 2য় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক থেকে শুল্ক নিয়ে ভালো ফল পাওয়ার আশা করছেন তিনি। ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট
আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম সাবসিডিতে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না, কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করেছে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করে যেটা 14টা দেশ একই বলেছে, 14 দেশের মধ্যে এখন আমরা এটা নেগোশিয়েট করবো। যুক্তরাষ্ট্রে গত বছর $7.34 বিলিয়ন পোশাক রপ্তানি করে বাংলাদেশ। একক দেশ হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ পোশাক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 35% শুল্ক চূড়ান্ত নয়, ট্যারিফ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দেশই যেন লাভবান হয় সেই চেষ্টা করবে ঢাকা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। মূল কথা হচ্ছে যে আমরা এমন একটা জায়গায় যেতে চাই এই ট্রেড কনক্লুশনে, যেটা আমার এবং ইউএসএ দুইজনের জন্যই উইন উইন হয়। হ্যাঁ, এটা কেউ বলবে না যে না আমি এই নেগোসিয়েশন থেকে বের হয়ে যাই না, এটা আমার জন্য ভালো হলো না, এটা যেন না হয়, দুইজনের জন্য এটা বেটার জায়গা হয়। আমাদের অবশ্যই আমরা এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখছি যে এই মাধ্যমে যদি আমরা এই ট্রেড নেগোসিয়েশন যদি আমাদের একটা বেটার হয়, তাহলে আমরা ইউএসএ আমাদের এক্সপোর্টটা বাড়াতেও পারবো। আমাদের সেই গার্মেন্টসে এক্সপোর্ট বাড়ানোর সক্ষমতা অলরেডি আমাদের আছে। 24 ঘন্টায় ডেঙ্গুতে 3 জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 425 জন রোগী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 13,188 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 51 জনের। 2024 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 1,01,214 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান 575 জন। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে জাতীয় নাগরিক পার্টি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কুষ্টিয়ার কামারখালীর রায়ডাঙ্গা গ্রামে কবর জিয়ারত শেষে তিনি বলেন, আবরার ফাহাদ থেকে আবু সাইদ অভ্যুত্থানে নিহত শহীদরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে একসাথে কাজ করতে হবে। পরে শহরের 5 রাস্তার মোড়ে পথসভা করে এনসিপি। এরপর পদযাত্রা নিয়ে মেহেরপুরে পৌঁছে পথসভা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা। দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি। সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই। সেই আহ্বান আমরা পুরো দেশবাসীকে জানাচ্ছি। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 4 জনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মিনহাজুর রহমান এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মালয়েশিয়া সরকার তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে পাসপোর্ট জব্দ করে দেশে পাঠিয়ে দেয়। দেশের ভাবমূর্তি রক্ষার্থে তাদের সাথে কোনো ধরনের জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখতে 7 দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে দুই পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত বলে, এরা জঙ্গি সংশ্লিষ্টতায় জড়িত আছে কিনা তা জানার জন্য সুষ্ঠু তদন্ত দরকার। এটি একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্কের বিষয়। পরে আদালত সব দিক বিবেচনা করে অভিযুক্তদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। মেজর জেনারেল হামিদুল হকের ব্যক্তিগত নামে যে বিষয়টা প্রচার করা হয়েছিল, আসলে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট। যখন কর্মকর্তা ডিডিও যখন থাকেন, আয়নম্যান কর্মকর্তা যিনি থাকেন, সাধারণত তার নামে এই অ্যাকাউন্টগুলো থাকে। যখন ডিডিও পরিবর্তন হয়ে যায়, মানে অবসরে যেতে পারেন, তার বদলি হতে পারে, সেই সব কারণে দেখা যায় যে পরবর্তীতে যিনি দায়িত্ব গ্রহণ করেন তখন কিন্তু আয়নম্যান কর্মকর্তার পরিবর্তন হয়ে যায়, কিন্তু এই ব্যাংকে এই তথ্যগুলো আপডেট ছিল না। নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ও তুরস্ক।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে দেশটির প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব প্রফেসর হালুক গড়গুন সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, মঙ্গলবার সেনা সদরে এই সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেন। বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন হালুক গড়গুন। এ সময় তুরস্কের সহযোগিতায় দেশে বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি ও প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন সেনাপ্রধান। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 4 জনকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মিনহাজুর রহমান এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মালয়েশিয়া সরকার তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে পাসপোর্ট জব্দ করে দেশে পাঠিয়ে দেয়। দেশের ভাবমূর্তি রক্ষার্থে তাদের সাথে কোনো ধরনের জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখতে 7 দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে দুই পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত বলেন, এরা জঙ্গি সংশ্লিষ্টতায় জড়িত আছে কিনা তা জানার জন্য সুষ্ঠু তদন্ত দরকার। এটি একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্কের বিষয়। পরে আদালত সব দিক বিবেচনা করে অভিযুক্তদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজকে আমরা 7 দিনের রিমান্ড আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ, আমরা তার বিরোধিতা করেছি এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। লঘুচাপের প্রভাবে কিছুটা উত্তাল সাগরে নেমে প্রাণ গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। হিমছড়ি পয়েন্টে মঙ্গলবার দিনের আলো ফোটার কিছুক্ষণ পরই সাগরে নামেন 3 বন্ধু। এদের মধ্যে 2 জনের এখনো খোঁজ মেলেনি। বঙ্গোপসাগরের পশ্চিমে লঘুচাপের প্রভাব পূর্ব উপকূলেও রয়েছে। সাগর কিছুটা উত্তাল। মঙ্গলবার সমুদ্র বন্দরগুলোয় 3 নম্বর সতর্ক সংকেত দেয়া হয়। এর মাঝেই সাগরে নেমে মৃত্যুর ঘটনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের 5 শিক্ষার্থী সোমবার কক্সবাজারে পৌঁছান। মঙ্গলবার ভোরে হিমছড়ি পয়েন্টে ঘুরতে যান তারা। এদের মধ্যে 3 জন নামেন সাগরে। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যান সাদবান সাবাব রহমান, আরিত্র হাসান আর আসিফ আহমেদ। ঢেউ বাড়তেই থাকে মানে আপনার ফার্স্টে ছিল বুক পানি, তারপরে ওরা ব্যাক আমাদের কথা শুই না, ব্যাক করার সময় দেখি যে ওদের মাথা পর্যন্ত পানি হয়ে গেছে। আমি একটু সাঁতার জানি তো, ভাবলাম যে ওদেরকে যদি একটু হেল্প করতে পারি। তারপর সামনের দিকে গেছি, একটা বড় একটা ঢেউ আসছে, তারপর আর কিছু বলতে পারতেছি না। সৈকতে থাকা 2 বন্ধুর ডাকে এগিয়ে যায় স্থানীয়রা। কাছাকাছি থাকা জেলেদের সহযোগিতায় সকাল 7টার দিকে সাদমানের মরদেহ উদ্ধার করে তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট 5 জন, 5 জনের মধ্যে 3 জন ভেসে গেছে। তাহলে 3 জন ভেসে যাওয়ার পরে ওরা স্থানীয় লোকজন একজনকে উদ্ধার করছে। একই সময়ে খবর দেওয়া হয় লাইফগার্ড, ফায়ার সার্ভিস ও টুরিস্ট পুলিশকে। পরে বাকি 2 জনের খোঁজ শুরু করে ফায়ার সার্ভিস। একজন হচ্ছে যে মৃত উদ্ধার করা হয়, আর 2 জন হচ্ছে এখনো নিখোঁজ আছে। আমাদের ফায়ার সার্ভিসের টিম, টুরিস্ট পুলিশ এবং জেটস্কি আসছে, লাইফগার্ডের সদস্যরা, তারা হচ্ছে যে তৎপর আছে। গেল ঈদুল আজহার ছুটিতে কক্সবাজারে সাগরে নেমে প্রাণ যায় 3 পর্যটকের। পরিসংখ্যান বলছে গত 10 বছরে এই সৈকতে মারা গেছেন 61 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।